আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রথম 102 পৃষ্ঠা থেকে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই জন্য তোমাদের কী কী কাজ করতে হবে, কোন কোন একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তা নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের বাংলা বইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এর আগে প্রথম পর্বে আমরা এরকম কিছু কাজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এরকম কয়েকটা পর্ব তৈরি করব, কারণ পরীক্ষা আসতে এখনও 3-4 দিন বাকি আছে। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, যার মধ্যে রয়েছে 3টা পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, যার ভিতর 5টা পরিচ্ছেদ আছে। আর চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, এর ভিতরেও 5টা পরিচ্ছেদ রয়েছে। এই পর্যন্ত তোমাদের সিলেবাস। তো দেখো, আজকে আমরা দ্বিতীয় পর্বে আমরা 1 নম্বর প্রশ্নে যেটা রেখেছি সেটা হচ্ছে একটা একক কাজ। যন্ত্রের চাকচিক্য কখনো প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্পের আলোকে মন্তব্যের যথার্থতা প্রমাণ করো। যন্ত্রের চাকচিক্য কখনো প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো। প্রকৃতির নিজস্ব নিয়মে তৈরি যে কোনো জিনিস বা প্রাণী হচ্ছে প্রাকৃতিক, আর মানুষের তৈরি যে কোনো জিনিসই বা যন্ত্রই হচ্ছে কৃত্রিম। কোকিল গল্পেও যান্ত্রিক কোকিল ও প্রাকৃতিক কোকিলের দেখা পাই আমরা। চীন সম্রাটের বাগানে এক কোকিল ছিল যার তুলনা নেই দুনিয়ায়। এত চমৎকার মধুর সুরে সেটি গান গায় যে জেলে কাজ ফেলে গান শোনে। পণ্ডিতেরা হাজার পাতা ভরিয়ে পাখির প্রশংসা লেখেন, কবিরা লেখেন কবিতা। সেই কোকিলের গান শুনে সম্রাটের চোখে জল আসে। একদিন জাপান সম্রাটের কাছ থেকে চীন সম্রাটের কাছে একটি নকল কোকিল আসে। এই যন্ত্রের কোকিল হিরে জহরতে সজ্জিত, একটানা গতবাঁধা গান গায়, ক্লান্ত হয় না। নকল কোকিল রাজার হালে রইল সম্রাটের কাছে, আসল কোকিল নিভৃতে চলে গেল। বছরখানেক পরে কলের পাখি হঠাৎ বিকল হয়ে যায় এবং মেরামত করাও সম্ভব হয় না। এর 5 বছর পর সম্রাটের যখন ভীষণ অসুখ, মৃত্যু সম্রাটের বুকের ওপর, তখন সম্রাট বলে ওঠেন, গান গান। কলের পাখি তো নিশ্চুপ। এদিকে জানালার বাইরে গাছের ডাল থেকে ভেসে এলো গানের সুর। আসল কোকিল সম্রাটকে গান শোনালো। অসুস্থ রাজাকে একটু শান্তি ও ভালোবাসা দিতে এসেছে। মৃত্যু ও গান শোনার বিনিময়ে সম্রাটের জীবন না নিয়ে চলে গেল। কল্পনা নির্ভর কোকিল গল্পটিতে প্রাকৃতিক পাখিটির গুরুত্ব রাজা শেষে বুঝতে পেরেছেন। কিন্তু হিরে জহরতে সজ্জিত পাখি যতই জমকালো হোক না কেন, সেটি যন্ত্রমাত্র, নকল পাখি। বনের প্রকৃত পাখির তুলনা তো আসলে সে নিজেই। এ পাখিটি সুখী দুঃখী গরিব চাষা জেলে সকলের কাছেই যায়, সবার খবর জানে। তার মধ্যে জীবিত সত্তা আছে, হৃদয় আছে। তাই সে রাজার অসুস্থতার সময় এসেছে। পাখিটা তার বুদ্ধি ও গান দিয়ে মৃত্যুকেও তাড়িয়ে দিয়েছে। আসলে যন্ত্র আর সত্যিকারের প্রাণের কখনো তুলনা হয় না। যন্ত্র যতই চাকচিক্যময় হোক, যন্ত্র তো যন্ত্রই, তার হৃদয় নেই। প্রাকৃতিক কোকিলের সৌন্দর্য ও গানের তুলনা তাই কখনো এই কলের কোকিলের সাথে হয় না। তাই বলা যায়, যন্ত্রের চাকচিক্য কখনো প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। 2 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি। নিচের বাক্যগুলো লক্ষ্য করো, তারপর চিহ্নিত করা শব্দগুলোর মিল এবং অমিল নির্দেশ করো। দেখো, 1 নম্বরে আছে কি, আমার জ্বালা জ্বালার মধ্যেও ধরবে না। 2 নম্বরে আছে টিকার প্রয়োজনীয়তা নিয়ে টিকা লেখো। 3 নম্বরে আছে প্রাচীনকালে ডাল দিয়ে ঢাল বানাতো। 4 নম্বরে রয়েছে সমাজ এগিয়ে নিতে হলে গোড়াদের গোড়া ধ্বংস করতে হবে। 5 নম্বরটা হচ্ছে পদ্ম নিয়ে লেখা, পদ্ম পড়তে ভালো লাগে। 6 নম্বর সব মানুষ শবদাহ করতে গেল। এই যে আমরা বাক্যগুলো, শব্দগুলো যে দাগ দিয়েছে, যেগুলো প্যাকেট করা, এগুলো দেখো একই রকম শব্দ শোনাচ্ছে না, কিন্তু এগুলো তো আসলে একই জিনিস না। সেটা এখন আমরা দেখব উত্তরে। দেখো, চিহ্নিত করা শব্দগুলোর মিল এবং অমিল নির্দেশ করা হচ্ছে। 1 নম্বরে রয়েছে কি, জ্বালা এবং জ্বালা, একটা নিচে ব আছে আর একটা নিচে ব নেই, ঠিক আছে? শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে ঠিকই, কিন্তু অর্থগত অমিল রয়েছে। জ্বালা শব্দের অর্থ যন্ত্রণা, যেটা নিচে ব আছে, আর যে জ্বালার নিচে ব নাই, জয়ের নিচে, সেই জ্বালার অর্থ কি, মাটির বড় পাত্র, ঠিক আছে, যেটাকে জ্বালা বলা হয়। 2 নম্বরে দেখো টিকা এবং
টিকা, এটা দীর্ঘিকার হবে। একটা হচ্ছে রসিকা, একটা হচ্ছে দীর্ঘিকার, ঠিক আছে। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে কিন্তু অর্থগত অমিল রয়েছে। টিকা যেটা রসিকার সেটা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ বা রোগ নিবারক ওষুধ বিশেষ। আর টিকা যেটা দীর্ঘিকার সেই টিকার অর্থ হচ্ছে কি ব্যাখ্যা। 3 নম্বরে রয়েছে ডাল এবং ঢাল। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত ও অর্থ দুদিকেই অমিল রয়েছে, কারণ একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে ঢাল। ডাল অর্থ শাখা বা গাছের ডাল। এছাড়া ডালের আরেকটি অর্থ হচ্ছে মুগ, মসুর ইত্যাদি খাদ্যশস্য বা খাদ্যশস্য দিয়ে রান্না করা ব্যঞ্জন, যেটাকে আমরা ডাল বলি। আর ঢাল অর্থ হচ্ছে বর্ম বা অস্ত্রাঘাত থেকে রক্ষার জন্য চামড়া নির্মিত ফলক বিশেষ, ঠিক আছে, যেটা ঢাল হয়ে দাঁড়ায়। 4 নম্বরে আছে কি গোড়া ও গোড়া। একটার উপর চন্দ্রবিন্দু আছে, আরেকটার উপর চন্দ্রবিন্দু নেই। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত ভিন্নতা রয়েছে। গোড়া অর্থ রক্ষণশীল, যেটার উপর চন্দ্রবিন্দু আছে, আর যেই গোড়া রেখা গয়ের উপর চন্দ্রবিন্দু নেই সেই গোড়া অর্থ হচ্ছে কি মূল অংশ, ঠিক আছে। 5 নম্বরে আছে পদ্ম এবং পদ্ম। একটা হচ্ছে দয়ম আর একটা হচ্ছে দ জফলা। এই শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত ভিন্নতা রয়েছে। পদ্ম যেটা দয়ম সেটা অর্থ হচ্ছে কমল, একটা ফুল। আর যে পদ্ম দ জফলা সেই পদ্ম অর্থ হচ্ছে কবিতা, ঠিক আছে। তারপর 6 নম্বরে আছে সব এবং সব। একটা দন্তস্ব একটা তালব্যস্য। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে কিন্তু অর্থগত অমিল রয়েছে। সব দন্তস্ব যেটা এর অর্থ হচ্ছে কি সকল বা সবাই। আর তালব্যস্য যে সব, এই সবের অর্থ হচ্ছে কি লাশ বা মৃতদেহ, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা দেখি। এই ধরনের কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর যে কাজটা দেখেছিলাম সেটাও ইম্পর্টেন্ট ছিল, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা জোড়ায় কাজ। নিচে 10 জোড়া সমুচ্চারিত শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। সমুচ্চারিত শব্দগুলো কী কী আছে? কুল কুল, স্ত্রী স্ত্রী, পানি পানি, নারী নারী, দাঁড় দাঁড়, তরুণী তরুণী, একটা হবে কি তরুণী, হ্যাঁ এটা তরুণী, নিত্য নিত্য, দেশ দেশ, তোরা তোরা, সম্প্রতি সম্প্রীতি। এই যে 10 জোড়া শব্দ আছে এগুলোতে বাক্য রচনা করব। 1 নম্বরে আছে কুল আর কুল, রসুকার আদি রুকার। কুলে বসে কুল খেলাম। 2 নম্বরে আছে স্ত্রী স্ত্রী, রহিমের স্ত্রী শাড়ি ইস্ত্রি করছে। 3 নম্বর আছে পানি পানি, সে পানি দিয়ে পানি ধৌত করছে। 4 নম্বরে আছে নারী নারী, ডাক্তার অসুস্থ বৃদ্ধ নারীটির নারী পরীক্ষা করছেন। 5 নম্বরে আছে দাঁড় দাঁড়, করিমের দাঁড় তার জন্য দাঁড় খুলে বসে আছে। 6 নম্বরে তরুণী তরুণী, তরুণীটি তরুণীর মাধ্যমে নদী পার হচ্ছে। 7 নম্বরে আছে নিত্য নিত্য, সে নিত্য নিত্য দেখে, মানে প্রতিদিন নিত্য দেখে। 8 নম্বরে আছে দেশ দেশ, দক্ষিণাঞ্চলের দেশটি দেশে পরিপূর্ণ। 9 নম্বরে আছে তোরা তোরা, তোরা একতোরা ফুল নিয়ে আয়। তোরা মানে হচ্ছে কি তোমরা, হ্যাঁ। 10 নম্বরে আছে সম্প্রতি সম্প্রীতি, সম্প্রতি মানে রিসেন্টলি 2 দলের মধ্যে সম্প্রীতি দেখা দিয়েছে বা ভাব দেখা দিয়েছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজের সমাধান। দ্বিতীয় পর্বে আজকে আমরা যে কাজগুলো দেখেছি তার মধ্যে 2 এবং 3 নাম্বার যে কাজ দুটো ছিল এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতে পারে, তোমরা তাকে কয়েকটা পরীক্ষা দিয়েছো। তো এবার আশা করি পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব এবং এখন যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো দেখে তোমরা খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে। আর শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলোতে আমরা এই ধরনের আরও কিছু কাজ নিয়ে আলোচনা করব। তো সকলকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।